ইতিহাস বদলের গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি আজ। হেলিকপ্টারে নয়, শেখ হাসিনা দিল্লি পালান বিমান বাহিনীর বিশেষ ফ্লাইটে। ঘাঁটিতে অপেক্ষা করে দীর্ঘ সময়। বহুকাঙ্ক্ষিত জুলাই ঘোষণাপত্র পাঠ বিকেলে মানিক মিয়ায় চলছে আনুষ্ঠানিকতা। গণতান্ত্রিক, মানবিক ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান প্রধান উপদেষ্টার। দীর্ঘ এই সময় প্রতিটি সেক্টরে মাফিয়াতন্ত্র কায়েম করে একটি সুবিধাভোগী শ্রেণী তৈরি করা হয়েছিল, যারা আর্থিক অন্যান্য সুবিধার বিনিময়ে স্বৈরাচারের পক্ষে কথা বলবে, কাজ করবে। প্রত্যেক মানুষের জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে চায় বিএনপি। অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বললেন তারেক রহমান, মব ভায়োলেন্স, নারীর প্রতি সহিংসতা বন্ধের আহ্বান। মব ভায়োলেন্সকে উৎসাহিত করবেন না, নারীর প্রতি সহিংস আচরণ করবেন না। রাজধানী সহ পুরো দেশে জামায়াতের গণমিছিল, সমাবেশ। সংস্কার ছাড়া ভোট দেশবাসীর সাথে বিশ্বাসঘাতকতা, বললেন নায়েবে আমির। শেকল ভাঙার লং মার্চ টু ঢাকায় পতন হয় ১.৫ দশকের কর্তৃত্ববাদ। বিজয় উল্লাসে নামে ছাত্র জনতা। গণভবন, সংসদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওঠে জনতার পতাকা। নতুন বাংলাদেশ নির্মাণের স্বপ্ন মলিন করছে বিশৃঙ্খলা আর মব সন্ত্রাস, মত বিশিষ্টজনের। অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলের ভূমিকার সমালোচনা। বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে যুক্ত অনেক ছাত্র কিন্তু নানা ধরনের চাঁদার ঘটনায় ধরা পড়ছে। যে আশা ছিল বা আকাঙ্ক্ষা ছিল যে তারাই বিচার প্রক্রিয়াটাকে যেভাবে দেখবেন, সেই জায়গায় কিন্তু আমাদের আশাটা পূরণ হয়। সংস্কার বলে তো কিছু এখনো হয়নি। সংস্কার নিয়ে আলোচনা বৈঠক হচ্ছে, সেটা সংবিধান এবং নির্বাচনকে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের বর্ষপূর্তি আজ। ১ বছর আগে এই দিনে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার যে ভিডিও দেখা যায়, তারপরও ৩০ মিনিটের মতো দেশের মাটিতেই ছিলেন তিনি। কেবল শেখ রেহানা নয়, সঙ্গে করে নিয়ে যান ববি সহ আরো ৩ জনকে। তৎকালীন বঙ্গবন্ধু ঘাঁটি থেকে উড়াল দেওয়ার ঠিক আগ মুহূর্তে শেখ হাসিনার সাথে দেখা করেছিলেন তারেক সিদ্দিকী সহ গুরুত্বপূর্ণ কয়েকজন। আর তাদের বহনকারী ফ্লাইটের মুভমেন্টেও কোনো ভিআইপি নিরাপত্তা ছিল না। হাসিনার সেফ এক্সিট এতটাই সাধারণভাবে করা হয়, যা ঘুণাক্ষরেও আঁচ করতে পারেননি এয়ার মুভমেন্টের কর্মকর্তারাও। কিভাবে, কোন পথে, কাদের হাত ধরে দেশ ছাড়তে পেরেছিলেন শেখ হাসিনা? সহকর্মী আহমেদ রেজাকে সাথে নিয়ে এর উত্তর খুঁজেছেন আরেক সহকর্মী আখলাকুস সাফা। শেখ হাসিনার দেশ ছেড়ে যাওয়ার এই ভিডিও ফুটেজটি দেখেছেন সবাই। অনেকেই বলেন এটি শেখ হাসিনার পলায়নের ফুটেজ। আসলে কিন্তু তা নয়। ফুটেজটি ধারণ করা ৫ আগস্ট বেলা ২টা ৩৫ থেকে ৪০ মিনিটে। লোকেশন হযরত শাহজালাল বিমানবন্দরের পাশে কুর্মিটোলায় বিমান বাহিনীর তখনকার বঙ্গবন্ধু ঘাঁটির এয়ার মুভমেন্ট এলাকা। বিএএফ শাহীন কলেজের পাশের অফিসার্স মেস থেকে মোবাইলে এই ফুটেজ ধারণ করেছিলেন বাহিনীরই একজন। বিমান বাহিনীর MI-17 হেলিকপ্টার থেকে নেমে ৪টি সুটকেস সহ গাড়িতে উঠছেন শেখ হাসিনা ও রেহানা। এরপর গাড়িতে করে যে এয়ার মুভমেন্টের ভিভিআইপি রুমে ২০ মিনিট অবস্থান করেন তারা। কি হয়েছে এই ২০ মিনিটে? কেনই বা সেখানে অবস্থান? জানা যায় শেষ মুহূর্তে কারো জন্য অপেক্ষা করছিলেন ২ বোন। এরই মধ্যে এয়ার মুভমেন্ট এলাকায় একে একে ৪টি গাড়ি প্রবেশ করতে দেখা যায়। প্রথম গাড়িটিতে ছিলেন শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিক। নিজের পরিচয় দিয়ে গাড়িবহর সহ ঢোকেন এয়ার মুভমেন্টের ভিভিআইপি জোনে। মূলত আরো ৩ জনের জন্যই ছিল হাসিনা রেহানার সে অপেক্ষা। রেহানার ছেলে ববি সহ আরো ২ জন ছিলেন তারেক সিদ্দিকের ওই গাড়িবহরে। ততক্ষণে স্ট্যান্ড বাই বিমান বাহিনীর C-130 জুলিয়েট হারকিউলিস। তখন গণভবনে ঢুকে পড়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতার ঢল। এরই মধ্যে সংক্ষিপ্ত সাক্ষাৎ শেষে তড়িঘড়ি করে C-130-তে ওঠেন শেখ হাসিনা সহ ৫ জন, সাথে SSF-এর ১ জন ও ক্রু। ঢাকার গ্রাউন্ড কন্ট্রোলারের মধ্যে রেডিও যোগাযোগের রেকর্ডিং থেকে জানা যায় বিমানটি তৎকালীন বঙ্গবন্ধু এয়ারবেস থেকে রানওয়ে 32-তে যাওয়ার জন্য ট্যাক্সিওয়ে সাউথ আলফা বেছে নেয়।
ঠিক বেলা 3:09 ভারতের উদ্দেশ্যে টেক অফ করে বিমানটি। ফ্লাইট প্রোগ্রেস স্ক্রিপ্ট থেকে জানা যায়, ঢাকা থেকে টেক অফ করার সময় ট্রেনিং মিশন হিসেবে উড্ডয়ন করে বিমানটি। যতক্ষণ বাংলাদেশের আকাশে ছিল ততক্ষণ ট্রান্সপন্ডার ছিল বন্ধ। বিমানের ককপিট ও ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোলের মধ্যে রেডিও যোগাযোগের এই রেকর্ডিংয়ে জানা যায়, হাসিনাকে বহনকারী ফ্লাইটটিকে স্কোয়াক কোড দেওয়া হয়েছিল AJXS 1431। ঢাকা ইটিসির রাডার মনিটরের স্ক্রিন গ্র্যাব দেখায় ফ্লাইট AJXS 1431 ভারতীয় আকাশসীমায় প্রবেশের কিছুক্ষণ আগে তার ট্রান্সপন্ডার চালু করে। ঢাকা থেকে দিল্লির ফ্লাইটগুলো রাজশাহীর উপর দিয়ে যায়, কিন্তু এই ফ্লাইটটি গিয়েছে যশোরের উপর দিয়ে। এক্ষেত্রে বাংলাদেশের আকাশসীমায় 10 থেকে 15 মিনিট কম থাকতে হয়েছে। বিমানটি কলকাতার আকাশসীমার ওয়ে পয়েন্টে পৌঁছানোর পর ট্রান্সপন্ডার ও স্বয়ংক্রিয় জিও লোকেটর চালু করে। এরপর থেকেই রাডারে দৃশ্যমান হয় বিমানটি, তার আগে পর্যন্ত নয়। পরে সেটি ভারতের রাজধানী দিল্লি থেকে 30 কিলোমিটার দূরে গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করে। শেখ হাসিনা বাংলাদেশের আকাশসীমা অতিক্রম করার পর আনুষ্ঠানিকভাবে আসে সেনাপ্রধানের ঘোষণা। মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। তারও আগে দুপুর 2:30টায় এসএসএফ সদস্যরা গণভবন থেকে শেখ হাসিনা ও রেহানাকে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশের এই জায়গাটিতে নিয়ে যায়। সেখানে ইটের স্তূপের পাশে অপেক্ষায় ছিল বিমান বাহিনীর MI-17 হেলিকপ্টারটি। 5 আগস্ট ভোর, গণভবনকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা। পুরো এলাকায় শুনশান নীরবতা। ব্রডব্যান্ড, মোবাইল ডাটা ভোর থেকে হঠাৎই পাওয়া যাচ্ছিল না কোনো কানেকশন। ওদিকে সকাল থেকে লং মার্চ টু ঢাকা পালনে জনতার ঢল ঢাকামুখী মহাসড়কে। এই গণভবন এখন হচ্ছে জাদুঘর। 2024-এর 5 আগস্ট সকাল অনেক ভোরে ফজরের নামাজ পড়ে শেখ হাসিনা একটি চায়ের কাপ হাতে গণভবনের অফিস কক্ষে বসেন এবং সেখান থেকে পুলিশ বাহিনীতে থাকা তার যে আস্থাভাজনরা আছেন তাদেরকে তিনি টেলিফোন করেন। আমরা এরই মধ্যে জানি কারা ছিলেন তার আস্থাভাজন, এবং তখন তারা শেখ হাসিনাকে যে বার্তাটি দেন, তারা বলেন কড়া নিরাপত্তায় ঢেকে ফেলা হয়েছে পুরো গণভবন এলাকা এবং কেউ ঢুকতেই পারবে না এই গণভবনে, এমনকি একটি পিঁপড়াও না। সকাল তখন 10:30। 3 বাহিনীর প্রধান তখন গণভবনের এই কক্ষে। তারা শেখ হাসিনাকে জানান পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। উল্টো তাদের উপরই ক্ষেপে যান শেখ হাসিনা এবং তাদেরকে ভৎসনা করেন। এরপর বাহিনী প্রধানরা বলেন বহু মানুষ মারা যাবে, কারণ কোনোভাবেই গণভবনের দিকে আসা জনস্রোত আর ঠেকানো যাবে না। তারপর শেখ হাসিনা আবারও দ্বারস্থ হন পুলিশের। তখনও সক্রিয় পুলিশের কমান্ড সেন্টার। সেখান থেকে মাঠ পর্যায়ে গুলি চালানোর নির্দেশ দেওয়া হচ্ছিল। সকালের মধ্যেই মৃতের সংখ্যা ছাড়ায় 100-রও বেশি। চানখারপুল, যাত্রাবাড়ি, আশুলিয়া, সাভার, উত্তরায় চলে নির্বিচারে মানুষ হত্যা। পরিস্থিতি একা আর সামাল দিতে পারেনি পুলিশ। বেলা 11টা থেকে 11:30টার মধ্যে শীর্ষ কর্মকর্তারা শেখ হাসিনাকে জানান জনস্রোত গণভবনে ঢুকতে আর 1 থেকে 2 ঘন্টার ব্যাপার। শেখ হাসিনার সামনে তখন একটাই পথ, পদত্যাগ। সেনাপ্রধানের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন তিনি। তারপর 3 বাহিনী প্রধান শেখ রেহানাকে পাশের একটি রুমে নিয়ে যান এবং সেখানে গিয়ে তাকে বোঝানোর চেষ্টা করেন। শেখ রেহানা শেখ হাসিনাকে বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হন। তারপর 3 বাহিনী প্রধান ফোন করেন সজীব ওয়াজেদ জয়ের কাছে। জয় তার মাকে বিষয়টা বোঝাতে সক্ষম হন এবং এরপর শেখ হাসিনার আবদার তিনি ধানমন্ডি 32 নম্বর এবং টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে যাবেন, কিন্তু তাতে ঝুঁকি আরও বাড়বে বলে সেটিও প্রত্যাখ্যান করা হয়। এরপর তিনি সংক্ষিপ্ত একটি ভাষণ দিতে চাইলেন, যেটি জাতির উদ্দেশ্যে ভাষণ।
সেই ভাষণও প্রত্যাখ্যান করা হয়, কারণ তখন তাকে জানানো হয় গণভবনের দিকে আসা যে জনস্রোত তা আর মাত্র ৪৫ থেকে ৫০ মিনিটের দূরত্বে। গণভবনে ২ ঘন্টার সেই উত্তপ্ত বিতর্কের পর শেষমেশ দুপুর 12:30টার কিছু পর পদত্যাগপত্রে স্বাক্ষর করেন শেখ হাসিনা। না, তিনি নিজে তা নিয়ে বঙ্গভবন যাননি। এখান থেকেই সেই পদত্যাগপত্রটি পাঠানো হয়েছিল রাষ্ট্রপতির কাছে। প্রধানমন্ত্রীর পদত্যাগ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সৃষ্ট পরিস্থিতিতে আজ বঙ্গভবনে 3 বাহিনীর প্রধান এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়কদের সাথে আলোচনা হয়। যদিও ৩ আগস্ট সেনাবাহিনীর অবস্থান ও ৪ আগস্ট কূটনীতিকদের বিশেষ ব্রিফিংয়ে শেখ হাসিনা পতনের আঁচ পাওয়া যাচ্ছিল। এভাবেই অবসান হয় ১৫.৫ বছর প্রতাপের সাথে ক্ষমতায় টিকে থাকা প্রধানমন্ত্রী। দেশের ইতিহাসে এর আগে কেউ ক্ষমতাচ্যুত হয়ে এভাবে দেশ ছেড়ে পালায়নি। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের বর্ষপূর্তি আজ। বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ টেলিভিশন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। বিকেল 5টায় জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধাদের উপস্থিতিতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এই ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন ডক্টর ইউনূস। এতে যোগ দেবেন বিএনপি সহ সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা। এদিকে মানিক মিয়া এভিনিউয়ে চলছে সাংস্কৃতিক নানা অনুষ্ঠান। জুলাই অভ্যুত্থান উপলক্ষে গান পরিবেশন করে সাইমুম কলরব শিল্পী গোষ্ঠী। এর আগে অনুষ্ঠান স্থল পরিদর্শনের পর র্যাবের ডিজি জানান, নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই, পুরো রাজধানীতে জোরদার করা হয়েছে নিরাপত্তা। সকালে পরিবার সহ অনুষ্ঠানের প্রস্তুতি পরিদর্শন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। 5ই আগস্ট মানে ভালো লাগা কাজ করা, নিউ বাংলাদেশের জন্য। এটা সবার জন্যই, আমার জন্য একার জন্য না। আমরা কতটুকু স্বাধীন হয়েছে আলহামদুলিল্লাহ, কতটুকু আমাদের জন্য ওয়েলকাম ব্যবস্থা রাখা হয়েছে সেটা দেখার জন্য এসেছে। 5ই আগস্ট শেখ হাসিনা পতন হয়েছে, আমরাও ছিলাম সেই সংসদ গণভবনে ছিলাম। সেই অভিযাত্রা থেকে আমরা যে অভিজ্ঞতা পেয়েছি যে নতুন বাংলাদেশ বিনির্মাণে ছাড়া এই দেশে আর কোনো শান্তি আসবে না। নিরাপত্তার কোনো ঝুঁকি আছে বলে আমি মনে করি না। আমরা সর্বাত্মক প্রস্তুতি আমাদের আছে, যে কোনো পরিস্থিতি মোকাবেলার সামর্থ্য আমাদের আছে। ইনশাআল্লাহ অনুষ্ঠানটা সুন্দরভাবে সম্পন্ন হবে। মানিক মিয়া এভিনিউর এই আনুষ্ঠানিকতার বিষয়ে জানাতে আমাদের সহকর্মী সুমাইয়া ঐশী অপেক্ষা করছেন। ঐশী, এই মুহূর্তে মানিক মিয়া এভিনিউয়ে কি আনুষ্ঠানিকতা চলছে এবং সারা দিন এখানে কি কি আয়োজন থাকছে একটু জানাবেন। বৃষ্টি সারাদিন মানিক মিয়া এভিনিউতে বলা চলে জুলাই 36 উদযাপনের কেন্দ্রবিন্দু এই মানিক মিয়া এভিনিউ। সারাদিন আজকে ব্যাপক পরিসরে আয়োজন রয়েছে। এই মুহূর্তে এখানে নাহিদ হাসান তাদের সঙ্গীত পরিবেশনার প্রস্তুতি নিচ্ছে। কিছুক্ষণ আগে সাইমুম শিল্পগোষ্ঠী এবং কলরব শিল্পগোষ্ঠী এখানে সঙ্গীত পরিবেশন করেছে। যদিও টং দিয়ে জুলাই 36 উদযাপনের এই অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল, তবে টং পরিবেশন করেনি সঙ্গীত। প্রথমেই সাইমুম শিল্পগোষ্ঠীর মাধ্যমে শুরু হয়েছে অনুষ্ঠান এবং একে একে এরপরে কিন্তু বিভিন্ন আনুষ্ঠানিকতা রয়েছে সারা দিন ব্যাপী। 2:25 আসলে যখন শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গিয়েছিলেন সেই সময়টিকে উদযাপনের জন্য রাখা হয়েছে। সেই সময় বেলুন ওড়ানো হবে, সেই কর্মসূচি রয়েছে। এরপরে সন্ধ্যায় রয়েছে 7:30টার দিকে কিন্তু রয়েছে ড্রোন শো এবং এর মাধ্যমেই কিন্তু এই জুলাই উদযাপন যে চলছে সেটির আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। যদিও বেলা 11টার দিক থেকে শুরু হওয়ার কথা ছিল আনুষ্ঠানিকভাবে এই অনুষ্ঠানটি, তবে সেটি আসলে কিছুক্ষণ বৃষ্টি হলো, সেটির কারণেও প্রস্তুতি কিছুক্ষণ বিলম্বিত হয়েছে এবং এর পরেই আসলে ধীরে ধীরে 12টার দিকেই মূলত সাইমুম শিল্পগোষ্ঠীর মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এর মধ্যে প্রচুর সাধারণ জনগণকে আমরা দেখেছি, তারা উপস্থিত হয়েছেন। অনেকে হাতে লাল সবুজের পতাকা নিয়ে উপস্থিত হয়েছেন, ঠিক যেমনটি আমরা জুলাইয়ে দেখেছিলাম গত 1 বছর আগে। লাল সবুজের যেই পতাকা মাথায় বেঁধে অনেকে এসেছেন, তারা কিন্তু এখানে এসে জানিয়েছেন যে জুলাইয়ে তাদের কি প্রত্যাশা, জুলাই নিয়ে কি প্রত্যাশা ছিল এবং জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র, সেগুলো নিয়ে
নিয়ে তাদের কি প্রত্যাশা এবং সেটুকু এক বছরে কতটুকু পূরণ হলো সেই সমস্ত বিষয়েও তারা জানাচ্ছিলেন। এবং সারা দিনব্যাপী যে অনুষ্ঠান চলবে, দেশের বিভিন্ন জেলা থেকেই কিন্তু আসছেন সাধারণ মানুষ এবং ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে আজকে কিন্তু সকাল থেকে এখানে মানুষ জড়ো হচ্ছেন। এবং এই মুহূর্তে যেমনটি আমরা দেখছি যে নাহিদ হাসান শুরু করেছেন তার সঙ্গীত পরিবেশনা, ধীরে ধীরে আরো জাঁকজমক হয়ে উঠবে। নিশ্চয়ই সারাদিন ব্যাপী এই আয়োজন চলবে, আপনি জানাচ্ছিলেন। ধন্যবাদ ঐশী। একটি গণতান্ত্রিক, মানবিক ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি দেয়া এক বক্তব্যে এই আহ্বান তিনি জানান। দীর্ঘ এই সময় প্রতিটি সেক্টরে মাফিয়াতন্ত্র কায়েম করে একটি সুবিধাভোগী শ্রেণী তৈরি করা হয়েছিল, যারা আর্থিক ও অন্যান্য সুবিধার বিনিময়ে স্বৈরাচারের পক্ষে কথা বলবে, কাজ করবে। স্বৈরাচারের পক্ষের সঙ্গী হলেই তার চাকরি হবে, কাজ মিলবে। 2024 সালের 5 আগস্ট বাংলাদেশে যা ঘটেছে এটি শুধু দেশেরই নয়, বিশ্বের ইতিহাসেও নজিরবিহীন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে এক ভিডিও বার্তায় তিনি কথা বলেন। একই সাথে জানান, এমন একটি বাংলাদেশ গড়তে হবে যেখানে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিশ্বাসী, অবিশ্বাসী, সংশয়বাদী প্রতিটি মানুষ নিরাপদে থাকবেন। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জাতির উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভিডিও বার্তা। বাংলাদেশের ইতিহাসের ঘৃণ্যতম ফ্যাসিস্ট পালিয়ে যাওয়া বলেন, 21 শতকের এই বাংলাদেশে পলাতক স্বৈরাচার এক বিভীষিকার রাজত্ব কায়েম করেছিল। এই ফ্যাসিবাদের বিরুদ্ধে 1.5 দশকেরও বেশি সময় ধরে চলা আন্দোলনের সময় বিএনপি সহ ভিন্ন দল এবং মতের গণতন্ত্রের পক্ষের শক্তির লাখো কোটি নেতাকর্মীর জন্য দেশকে নরকে পরিণত করে রাখা হয়েছিল। যারা কৌশলে ফ্যাসিবাদী শাসনের সঙ্গে অন্তর্বর্তী সরকারের তুলনা করতে চায়, তাদের 5 আগস্টের এই দিনটি মনে করিয়ে দেন তারেক রহমান। দেশ এবং জনগণের স্বাধীনতা এবং অধিকার প্রতিষ্ঠার জন্য নিজের জীবন বিলিয়ে দিয়ে শহীদগণ আমাদেরকে ঋণী করে গেছেন। এবার শহীদদের প্রতি আমাদের ঋণ পরিশোধের পালা। শহীদ পরিবারের কাছে সমগ্র বাংলাদেশ ঋণী। ভবিষ্যৎ বাংলাদেশ গড়া নিয়ে বিএনপির পরিকল্পনার কথা জানান ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মায়ের চোখে বাংলাদেশ যেমন, আমরা তেমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিশ্বাসী, অবিশ্বাসী, সংশয়বাদী প্রতিটি সন্তান, প্রতিটি মানুষ নিরাপদে থাকবে। আজ এবং আগামীর প্রতিটি 5ই আগস্ট হয়ে উঠুক গণতন্ত্র, সুশাসন প্রতিষ্ঠা আর মানবিক মানুষ হয়ে ওঠার অঙ্গীকারের দিন। তারেক রহমান বলেন, 71-এর শহীদ মুক্তিযোদ্ধাদের বাংলাদেশ ভোলেনি, 24-এর গণ অভ্যুত্থানের শহীদদেরও ভুলবে না এদেশের মানুষ। 1971 সালে শহীদ মুক্তিযোদ্ধাদেরকে বাংলাদেশ ভোলেনি, 24-এর গণ অভ্যুত্থানের শহীদদেরকেও বাংলাদেশ ভুলবে না। অলক হাসান, যমুনা নিউজ। সংস্কার ছাড়া ভোট দেশবাসীর সাথে বিশ্বাসঘাতকতা, এমন মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। রাজধানীর মহাখালীতে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে জামায়াত ইসলামী আয়োজিত গণমিছিলের আগে হওয়া সমাবেশে কথা বলেন তিনি। বলেন, গতানুগতিক নয়, পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। যারা পিআর চায় না তারা জনপ্রিয়তা নয় বরং চাঁদাবাজির অর্থ সন্ত্রাসী বাহিনী দিয়ে নির্বাচন করতে চায় বলেও মন্তব্য করেন তিনি। আরও বলেন, আওয়ামী লীগ আর দেশে ফিরতে পারবে না। কেউ আবার ফ্যাসিস্ট হতে চাইলে দেশের মানুষ তাদেরও প্রতিহত করবে। প্রতিটি মানুষের ভোটের অধিকার এখানে পিআর ছাড়া কোনো নির্বাচন হবে না। যারাই নতুন করে স্বৈরাচার হওয়ার চেষ্টা করছে তাদেরকেও মানুষ শাস্তি দেবে না ইনশাআল্লাহ। আমরা স্পষ্টভাবে বলেছি যে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের ব্যাপারে জামাত কোনো আপোষ করবে না।
নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এ মন্তব্য করেছেন জামায়াত ইসলামের সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার। সকালে রাজধানীর পল্টনে দক্ষিণ জামায়াতের সমাবেশে সব কথা তিনি বলেন। সংসদ না থাকলেও গণভোটের মাধ্যমে সংস্কার বাস্তবায়ন সম্ভব মন্তব্য করে গোলাম পরওয়ার বলেন, জুলাই আন্দোলনে অংশ নেয়া কোনো দল ব্যক্তির কথায় রহস্যের সৃষ্টি হচ্ছে, তাদের কারণেই ঐকমত্যে আসা সম্ভব হচ্ছে না। প্রত্যেকটি ভোটারের ভোটের মূল্যায়ন করার জন্য কালো টাকা, পেশি শক্তি, মনোনয়ন বাণিজ্য বন্ধ করতে গেলে, একটা কোয়ালিটি দক্ষ পার্লামেন্ট বানাতে গেলে পৃথিবীর 91টি দেশে এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের পদ্ধতি চালু আছে। এই পদ্ধতিতে বাংলাদেশে নির্বাচন দিতে হবে। নির্বাচনের আগে সংস্কারের মৌলিক কাজ শেষ করতে হবে। শেষ না করে নির্বাচন আমরা মেনে নিতে পারি না। ইসলামী ছাত্র শিবিরের আয়োজনে অনুষ্ঠিত হল ফতেহে গণভবন শীর্ষক সাইকেল র্যালি। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে গণভবন পর্যন্ত এই র্যালি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের কয়েকশো নেতাকর্মী। আয়োজকরা জানান, 5 আগস্ট ছাত্র জনতা গণভবন বিজয় করে, আর সেই দিনটিকে আবারও স্মৃতিচারণ করতেই তাদের এই সাইকেল র্যালির আয়োজন। এদিকে সকাল 10টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয় জুলাই জাগরণ র্যালি। অংশ নেন ঢাকা মহানগরের নেতাকর্মী সহ কেন্দ্রীয় নেতারা। মিছিলটি টিএসসি দিয়ে ভিসি চত্বর হয়ে শাহবাগে শেষ হয়, সেখানে সমাবেশ শুরু হয়। নেতারা বলেন, জুলাই নিয়ে ক্রেডিটবাজির রাজনীতি হচ্ছে, অনেকেই আখের গোছাতে শুরু করেছে। জুলাই নিয়ে একটা শ্রেণী ক্রেডিটবাজির রাজনীতিতে নিমগ্ন হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এই জুলাই কোনো একক মাস্টার মাইন্ড, একক দল, একক গোষ্ঠীর নেতৃত্বে হয় নাই। এই জুলাইতে আমাদের ব্যানার ছিল, আমাদের দলীয় কোনো পরিচয় ছিল না। আমরা সেদিন প্রত্যেকে মাজলুমের পরিচয়, মাজলুমের ব্যানার ধারণ করেছিলাম। জুলাইয়ের সেই চেতনার শতভাগ বাস্তবায়নের ক্ষেত্রে আমরা সরকার এবং রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে অনেক গড়িমসি আমরা লক্ষ্য করছি। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের বর্ষপূর্তি আজ। এই দিনটি উপলক্ষে দেশজুড়ে নানা কর্মসূচি চলছে। রংপুরে সকালে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার, ডিআইজি সহ নানা শ্রেণী পেশার মানুষ। স্মরণ করেন গণ অভ্যুত্থানে জীবন দেয়া অকুতোভয় বীরদের। আর পরে শিল্পকলা একাডেমিতে শহীদ পরিবার ও আহতদের সাথে মতবিনিময় করেন প্রশাসনের কর্মকর্তারা। এছাড়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বের করা হয় র্যালি। রাজশাহীতে সিএনপি মোড়ে 36 জুলাই স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। স্মরণ করেন গণ অভ্যুত্থানের শহীদদের। বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ জাতি কোনোদিন ভুলবে না। গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে র্যালি বের করা হয়। গাজীপুরে জুলাই শহীদদের কবরে সকালে প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। আত্মার মাগফিরাত কামনা করা হয়, দোয়া করা হয়। এছাড়া শহীদদের পরিবার ও আহতদের সংবর্ধনা, আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচি রয়েছে। রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও পালিত হচ্ছে নানা কর্মসূচি। মানিকগঞ্জে শিবালয়ের শহীদ রফিকুল ইসলামের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন, পুলিশ, প্রেস ক্লাব সহ বিভিন্ন সংগঠন। পরে পাটুরিয়া মোড় এলাকায় স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হয়। এ সময় শহীদ রফিকের বাবা ছেলের হত্যাকারীদের কঠোর সাজার দাবি তোলেন। গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে সকালে নওগাঁর দোগাছি গ্রামে শহীদ মাহফুজ আলম শ্রাবণের কবরে ফুলেল শ্রদ্ধা জানান জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় শহীদ শ্রাবণের স্বজনরা জুলাই অভ্যুত্থানে গণহত্যার দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান। নেত্রকোনায় শহীদ রমজান আলীর কবরে প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। আর তার মাগফিরাত কামনায় দোয়া করেন তারা। নতুন বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান শ্রদ্ধা জানাতে আসা মানুষ। এছাড়া যশোর, ভোলা, ঝালকাঠি সহ সারা দেশে নানা কর্মসূচি পালিত হচ্ছে। এক আন্দোলনেই পতন হয় 16 বছরের স্বৈরাচারী শাসন ব্যবস্থার। সরকার প্রধান সহ সংসদ সদস্য, স্পিকার, প্রধান বিচারপতি, এমনকি জাতীয় মসজিদের খতিবও পালিয়ে যায় আন্দোলনের ব্যাপকতায়। পৃথিবীর ইতিহাসে কোনো রাজনৈতিক দলের এমন পরাজয় বিরল। 36 দিনের টানা আন্দোলনে সহস্রাধিক মানুষের জীবনের বিনিময়ে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ 2.0।
5 আগস্টের ঘটনা প্রবাহ জানাচ্ছেন সহকর্মী আহমেদ রেজা। 24-এর 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের 36তম দিন, 36 জুলাই। সকাল থেকে থমথমে ঢাকায় দুপুর 11টার পর বাড়তে থাকে মানুষের ঢল। দুপুর গড়াতে এই ঢল পরিণত হয় জনসমুদ্রে। শুধু বাংলার ছাত্র আর রাজনীতিবিদেই সীমিত নয়, সমুদ্রের প্রতিটি বিন্দুর মতো লং মার্চ টু ঢাকা বাস্তবায়নে যোগ দেন মায়েরা, যারা এতদিন সন্তানের নিরাপত্তার জন্য পথ আগলে রেখেছিলেন। যোগ দেন বাবারা, যারা শাসন করে সন্তানকে ঘরে ফিরতে বলেছিলেন। যোগ দেন শহীদদের পরিবার, আত্মীয়, পরিচিত এবং সম্পূর্ণ অপরিচিত মানুষ। আছে নিরীহ ছাপোষা চাকরিজীবী, যারা চাকরি হারানোর ভয়ে মুখে তালা দিয়েছিলেন। তারাও ছাত্রদের সাথে আছে শিক্ষক শিক্ষিকারাও। চায়ের দোকানের পাশে হাঁটছে গার্মেন্টস মালিক। বাংলাদেশ আজ মুক্তি চায়, সেটা যে কোনো মূল্যে। স্বৈরাচার পতনের উদ্দেশ্যে সবাই হাঁটছে গণভবনের দিকে। গন্তব্যের বাকি 40 মিনিট, তারপরেই চূড়ান্ত কিছু একটা হবে। এমন পরিস্থিতিতে গণভবন ছেড়ে পালিয়ে যায় প্রবল পরাক্রমশালী তৎকালীন সরকার প্রধান, যিনি উদ্যত কণ্ঠে উচ্চারণ করেছিলেন, শেখ হাসিনা পালায় না। বোন শেখ রেহানাকে সাথে নিয়ে বিমান বাহিনীর MI-17 হেলিকপ্টারে প্রথমে গণভবন থেকে তখনকার বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুতে, পরে সেখান থেকে C-130 জুলিয়েট হারকিউলিসে করে স্বজনসহ পালিয়ে যান ভারতের গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে। এরই মধ্যে গণমাধ্যমে খবর আসে দেশ ছেড়ে পালিয়েছে শেখ হাসিনা, পতন হয়েছে 16 বছরের স্বৈরাচারী সরকার ব্যবস্থার। কিন্তু পরিষ্কার কোনো ঘোষণা নেই। দুটায় সেনাপ্রধানের ভাষণ, সবার চোখ ছিল মোবাইলে বা টিভিতে। তখনকার বাস্তবতায়, বিশেষ করে বললে যমুনা টেলিভিশনে 1 ঘন্টা বিলম্বে বেলা 3টায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সেনাপ্রধান নিশ্চিত করেন দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। তখনই বিজয় উল্লাসে নামে পুরো জাতি। ছাত্র জনতার জনসমুদ্র ততক্ষণে গণভবনে পৌঁছে যায় বিজয় মিছিল নিয়ে। গণভবনের প্রতিটি কোণায় তখন বাংলার মানুষের উপস্থিতি। পাশের লেকে নেমে গোসল করে হাজার হাজার মানুষ। অদম্য বন উল্লাস তখন সকলের। আবেগ আপ্লুত হয়ে কেউ কেউ কান্নাও করে। কৃতজ্ঞতা প্রকাশে কেউ আবার আদায় করেন নামাজ। সংসদ ভবনেও ছাত্র জনতা বুনো উল্লাসে মেতে ওঠে। গণতন্ত্রকে ফিরে পাবার আনন্দেই যেন এমন উল্লাস, আনন্দ আর হাসি মুখ। প্রধানমন্ত্রীর কার্যালয়েরও নিয়ন্ত্রণ নেয় সাধারণ মানুষ। বৈঠক রুম, দরবার হল সহ প্রতিটি কক্ষে মানুষ প্রবেশ করে। এ সময় তারা কোটা বিরোধী আন্দোলনের নানা স্লোগান দেয়ালে লিখে দেন। অনেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ছাদে উঠে সেখানে দাঁড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। সকলে যখন বিজয় উল্লাসে ব্যস্ত, রাজধানীর যাত্রাবাড়িতে তখনও পুলিশ নির্বিচারে মানুষ মারছে। বিজয় উল্লাসে অংশ নিতে এসে লাশের স্তূপে পরিণত হয় অনেকেই। যাত্রাবাড়ি পুলিশ স্টেশনের সামনে সেই সহিংসতায় শুধু ওই দিনই মারা যায় 55 জনেরও বেশি। শহরের আরেক প্রান্ত আশুলিয়ায় তখন নারকীয়ভাবে পুড়িয়ে মারা হচ্ছে আরও 6 জনকে। এদিন বিক্ষুব্ধ আন্দোলনকারী কয়েকটি থানায় হামলা, ভাঙচুর এবং আগুন দেয়। এদিকে কারো কারো হাতে লাল সবুজের পতাকা, কেউ বা মাথায় বেঁধেছেন লাল কাপড়। রক্তক্ষয়ী আন্দোলনে জয়ের উচ্ছ্বাস তাদের চোখে মুখে। যেন পরাধীনতার শিকল ভাঙার আনন্দ আয়োজন টিএসসি, শাহবাগ এলাকাতেও। এমন বিজয় উল্লাস কে দেখেছে কবে? যেন নতুন এক বাংলাদেশ, বাংলাদেশ 2.0। উদ্ভূত পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে দেশের কার্যক্রম চালানো হবে বলে জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এদিন বিকেলে সেনানিবাসে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা করেন তিনি। সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি। বিজয়ের দিনে উচ্ছ্বাস উল্লাসে যমুনাকে ভাগিদার করতে চেয়েছেন হাজার হাজার মানুষ। যেখানেই যমুনার সহকর্মীরা গেছেন, তাদের মাটি থেকে তুলে অভিনন্দনে ভাসিয়েছেন।
সন্ধ্যার পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন নিয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে বৈঠক করেন সেনাপ্রধান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ছিলেন বিএনপি, জামাত সহ রাজনৈতিক দলগুলোর নেতারাও। জুলাইয়ের 1 তারিখে শিক্ষার্থীদের মাধ্যমে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলন পরবর্তীতে রূপ নিয়েছিল ছাত্র জনতার গণ অভ্যুত্থানে। ফলশ্রুতিতে পতন ঘটে প্রবল পরাক্রমশালী শেখ হাসিনার। অনেকেই বলছিলেন এই প্রজন্ম ৭১ দেখেনি, তবে তারা তৈরি করেছিল নতুন এক বাংলাদেশের, যে বাংলাদেশ হবে গণতন্ত্রের, যে বাংলাদেশ হবে বৈষম্যহীন এবং যে বাংলাদেশ হবে সবার। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। গণ অভ্যুত্থানের বড় অর্জন ১৫ বছরে কর্তৃত্ববাদী স্বৈরাচারী শাসনের পতন, কিন্তু এর মাধ্যমে নতুন বাংলাদেশ নির্মাণের স্বপ্ন এই গত ১ বছরে কতটা বাস্তবায়ন হয়েছে? শিক্ষাবিদ, আইনজ্ঞ, গবেষকরা বলছেন মব, সন্ত্রাস, চাঁদাবাজি, মামলা বাণিজ্যে সেই আকাঙ্ক্ষা অনেকটাই মলিন হয়েছে। হতাশা বেড়েছে কাঙ্ক্ষিত সংস্কার ও নির্বাচন নিয়েও। এক্ষেত্রে অন্তর্বর্তী সরকার ও নতুন পুরনো রাজনৈতিক দলগুলোর ভূমিকার সমালোচনা করেছেন তারা। বিস্তারিত জানাবেন সহকর্মী আলমগীর স্বপন। গুম, খুন, গণহত্যা পেরিয়ে গণ অভ্যুত্থানে বিজয়, ছাত্র জনতার পতন, শেখ হাসিনার ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনের, ৭১-এর মুক্তিযুদ্ধ, ৯০-এর গণ আন্দোলনের পথ ধরে ২০২৪-এ আবারও পরাজয় স্বৈরাচারের। জুলাই আগস্টের যে অভ্যুত্থান হয়েছে ওই স্বৈর শাসক থেকে আমরা মুক্তি পেয়েছি। গণ অভ্যুত্থানের একটা বড় অর্জন হলো বাংলাদেশের তরুণদের রাজনীতি মনস্ক হওয়া। তবে গণ অভ্যুত্থানের ১ বছরে আইনের শাসন ও গণতান্ত্রিক রূপান্তরের স্বপ্ন কতটা পূরণ হয়েছে এ নিয়ে প্রশ্ন আছে। এখন এতগুলি আইনের এত ব্যত্যয় হয়েছে, একটা হত্যা মামলায় ১০০ জনের কম আসামি হয় না। মামলায় নাম দিয়েছি, টাকা দিলে নাম তুলে নিব, এগুলো তো আমরা অহরহ দেখছি। বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে যুক্ত অনেক ছাত্র কিন্তু নানা ধরনের চাঁদার ঘটনায় ধরা পড়ছে, নানা ধরনের বিভিন্ন জায়গায় তদবির ইত্যাদিতে ধরা পড়ে যাচ্ছে। ক্ষমতার একটু হাতে আসলে আমি এটা নিয়ে আমার সম্পত্তি বানাবো, টাকা বানাবো, আমি বিদেশ পাচার করব, ওই সংস্কৃতির মধ্যে ঢুকে যাওয়া, এটা গণ অভ্যুত্থানের সবার জন্য এটা খুবই বড় একটা আঘাত বলতে হবে। প্রতিষ্ঠান তৈরি করা এবং গভর্নেন্সের স্ট্রাকচারটা পরিবর্তন করা, এই জায়গায় কোনো পরিবর্তন আমরা অন্তত দেখি নাই। গণ অভ্যুত্থানে সক্রিয় ছিলেন অধ্যাপক সামিনা লুৎফা, বলছেন নীতি নির্ধারণ থেকে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় অনেকটাই হারিয়ে গেছে নারীরা। অভ্যুত্থান শেষ হওয়ার সাথে সাথে নারীরা ফ্রেমের নিচে চলে গেছেন বা ফ্রেম থেকে হারিয়ে গেছে। ঐকমত্য কমিশনের আলোচনায় ১০০ আসনে সরাসরি নির্বাচনের বিষয়টিকে তারা গুরুত্ব দেননি। বিচার ও সংস্কার প্রক্রিয়া নিয়েও প্রশ্ন আছে বিশ্লেষকদের। সংস্কার বলে তো কিছু এখনো হয়নি। সংস্কার নিয়ে আলোচনা বৈঠক হচ্ছে, সেটা সংবিধান এবং নির্বাচন কেন্দ্র করে। শিক্ষা ব্যবস্থা তো হয়নি, কোনো কমিশনই হয়নি। প্রশাসনিক বা পুলিশ এই সমস্ত বিষয়ে তো কোনো বিচার ব্যবস্থা, এগুলো নিয়ে তেমন কোনো আলোচনাই হয়নি। প্রধানমন্ত্রী ২ মেয়াদে থাকবে, এটা অবশ্যই একটা অগ্রগতি, কিন্তু এতে বাংলাদেশের শ্রমজীবীদের জীবনে বড় ধরনের কোনো মৌলিক পরিবর্তন ঘটবে না। যে আশা ছিল বা আকাঙ্ক্ষা ছিল যে তারা এই বিচার প্রক্রিয়াটাকে যেভাবে দেখবেন, সেই জায়গায় কিন্তু আমাদের আশাটা পূরণ হয়নি। এ অবস্থায় জাতীয় নির্বাচনের তাগিদ তাদের। কেউ কেউ চায় যে নির্বাচনটা পিছিয়ে যায়, কিন্তু এটা ঠিক হবে না। এটা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে এ ধরনের চেষ্টা যদি কেউ করে সেটা থেকে দূরে থাকা। এখনো মানুষ জিজ্ঞেস করে যে নির্বাচন কি হবে, আমি তখন বলি যে হবে, কারণ নির্বাচন ছাড়া বাংলাদেশে অন্য সংস্কার কাজগুলো এগোবে না। যেটা কাজ করলে তাদেরকে আমরা তাদের ব্যর্থতা অনেকাংশে আমরা ভুলে যাব, সেটা হলো সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা। বিশ্লেষকরা বলছেন হতাশার পথ পেরিয়ে নতুন বাংলাদেশ নির্মাণের স্বপ্ন এখনো আছে, তবে তা নির্ভর করবে অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীলতার ওপর। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। চলতি অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ে দেশের রপ্তানি আয় প্রায় ২৫% বাড়ার তথ্য দিয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি। সংস্থাটি বলছে গত মাসে পণ্য রপ্তানি হয় $৪৭৭ কোটি, যা গত বছরের একই মাসের চেয়ে প্রায় $৯৫ কোটি বা ২৫% বেশি। বাংলাদেশি পণ্যে মার্কিন শুল্ক নিয়ে গত কয়েক মাস ধরে রপ্তানিকারক ও ক্রেতাদের ধীরে চলো নীতির মধ্যে রপ্তানি বৃদ্ধির খবরটি সামনে এলো। আর বছরের ব্যবধানে সবচেয়ে বেশি রপ্তানি বেড়েছে রাবার খাতে, প্রায় দ্বিগুণ। গত মাসে এ খাতে পণ্য রপ্তানি হয় $৪৯,৯০,০০০। জুলাই মাসের মোট রপ্তানি পণ্যের মধ্যে
পোশাক গিয়েছে $396 কোটি, যা আগের বছরের একই সময়ের চেয়ে $78 কোটি বেশি। আর বিশেষত বস্ত্র খাতে রপ্তানি হয় $3 কোটি পণ্য, হোম টেক্সটাইল খাতে রপ্তানি হয় $6 কোটি 80 লাখ পণ্য, গ্যালওয়াশি চামড়াজাত পণ্য রপ্তানি বেড়েছে 29%। হালনাগা তথ্য অনুযায়ী জুলাইয়ে কৃষি পণ্য গিয়েছে $9 কোটি, যা বছরের ব্যবধানে 12% বেড়েছে। আর সদ্য বিদায়ী অর্থ বছরে মোট পণ্য রপ্তানি হয় $4,828 কোটি, যা আগের অর্থ বছরের চেয়ে $381 কোটি বা 8.58% বেশি ছিল। গাজায় অব্যাহত ইসরায়েলি নারকীয়তা। ত্রাণ সংগ্রহ করতে গিয়ে আইডিএফ এর গুলিতে নির্মমভাবে প্রাণ হারালো আর 36 ফিলিস্তিনি। উপত্যকা জুড়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত 74 জনে। প্রশাসকের তথ্য মতে প্রতিদিন মাত্র 86টি ত্রাণবাহী ট্রাক উপত্যকা প্রবেশ করতে দিচ্ছে ইসরায়েল, যা পুরো গাজাবাসীর খাবারের চাহিদার মাত্র 14%। এদিকে খান ইউনিসের এক শরণার্থী শিবিরে আইডিএফ এর বোমা হামলায় অন্তত 5 জন নিহত হয়েছেন। অন্যদিকে উত্তরের নুসাইরাত ক্যাম্প উত্তর পশ্চিমাঞ্চলের একটি এলাকায় আইডিএফ এর হামলায় প্রাণ হারিয়েছেন 4 ফিলিস্তিনি। এ নিয়ে গাজা উপত্যকায় বর্বর ইসরায়েলি বাহিনীর হাতে প্রাণ গেছে 60,000-এর বেশি মানুষের। এ ছিল দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টার আয়োজনে। এর পরের ঘন্টার আয়োজন নিয়ে ফিরবেন সহকর্মী নাবিলা সোহার।